লঞ্চে ধাক্কাধাক্কি করে উঠছেন যাত্রীরা, ডেকে নেই স্বাস্থ্যবিধির বালাই। বাসে নিয়ম মানলেও বেশি ভাড়া নেয়ার অভিযোগ। 2 ঘন্টা হিসাবে 20 জন যাত্রী যোগাতে পারিনি। আগে 150 টাকা ছিল আর কি, এখন 300 টাকা নিচে 2 সিট মিলে। বাইরে আমরা ঈদে যাইতে পারিনি, এই জন্য যাইতেছি। এখন কিছু করার নাই, যেহেতু এত লোকজন, সবারই বাড়ি যাওয়ার আশা। ফাঁকা ফাঁকা তো জায়গা তো দেখি নালাই দিলে, যা আছে তো এই দেখে নালাই দিলে, সামনে আলাই দিলে। দেশে করোনায় একদিনে 37 জনের মৃত্যু, সর্বাধিক নমুনা পরীক্ষায় শনাক্ত সর্বোচ্চ 2911 জন। আক্রান্তের সংখ্যা এখন অর্ধলক্ষাধিক। দেখছিলেন প্রধান শিরোনাম, সন্ধ্যার সময় সঙ্গে আছি আমি সজল মিত্র রিচার্ড। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। মানুষ যেন খেয়ে পড়ে বাঁচতে পারে, সেজন্যই স্বাভাবিক জীবনে ফেরার সিদ্ধান্ত, বললেন প্রধানমন্ত্রী। সব হাসপাতালে অক্সিজেন সরবরাহ নিশ্চিতের তাগিদ। প্রয়োজনীয় সিদ্ধান্ত নিতে দেরি ও তদারকির অভাবে দেশে বেড়েছে করোনা সংক্রমণ, মত বিশেষজ্ঞদের। প্রয়োজনে আরো কঠোর হবে সরকার, বলছে স্বাস্থ্য মন্ত্রণালয়। ন্যাশনাল ব্যাংক থেকে ছিনতাই হওয়া 80 লাখ টাকার মধ্যে 60 লাখ টাকা উদ্ধার। এক নারী সহ 4 জন ছিনতাইকারী গ্রেফতার, অস্ত্র জব্দ। দেশে করোনা আক্রান্তের সংখ্যা 50,000 ছাড়ালো। সবশেষ 24 ঘন্টায় এ পর্যন্ত সর্বাধিক 12,704টি নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছেন রেকর্ড 2,911 জন। প্রাণ গেছে আরও 37 জনের। দুপুরে নিয়মিত অনলাইন বুলেটিনে এ তথ্য জানায় স্বাস্থ্য অধিদপ্তর। আরও বলা হয়, কোভিড-19 প্রতিরোধে সাধারণ কাপড়ের মাস্কই যথেষ্ট। দেশে করোনা সংক্রমণের 87তম দিনে এসে আক্রান্তের সংখ্যা ছাড়ালো 50,000, মৃত্যুর সংখ্যা পৌঁছেছে 709 জনে। সবশেষ 24 ঘন্টায় দেশের 52টি ল্যাবে সর্বোচ্চ 12,704টি নমুনা পরীক্ষা করা হয়। স্বাস্থ্য অধিদপ্তর জানায় 2,911 জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। প্রাণ হারিয়েছেন আরও 37 জন। এদের মধ্যে 33 জন পুরুষ ও 4 জন নারী। সুস্থ হয়েছেন 523 জন। মৃতদের বয়স বিশ্লেষণে 21 থেকে 30 বছরে 1 জন, 31 থেকে 40 বছর 4 জন, 40 থেকে 50 বছর 1 জন, 51 থেকে 60 10 জন, 61 থেকে 70 9 জন, 71 থেকে 80 10 জন এবং 81 থেকে 90 বছরের মধ্যে 2 জন। ঢাকা বিভাগে 10 জন, চট্টগ্রামে 15 জন, সিলেটে 4 জন, বরিশালে 3 জন, রাজশাহীতে 2 জন, রংপুরে 2 জন এবং ময়মনসিংহ বিভাগে 1 জন মৃত্যুবরণ করেছেন। ব্রিফিংয়ে বলা হয়, সাধারণ কাপড়ের তৈরি মাস্কই ভাইরাস প্রতিরোধে যথেষ্ট। আরও জানানো হয়, সামাজিক দূরত্ব রক্ষার চেয়েও মাস্ক পরা জরুরি। সিডিসি ইউএস এর প্রস্তাবনা অনুযায়ী সার্জিক্যাল মাস্ক এবং N95 রেসপিরেটরগুলো শুধুমাত্র স্বাস্থ্যকর্মী যারা রোগীর সংস্পর্শে আসেন তাদের জন্য সংরক্ষিত রাখতে হবে। সাধারণ সব মানুষের জন্য সবসময় ঘরে তৈরি কাপড়ের মাস্ক পরতে হবে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার পরামর্শ, ভাইরাস থেকে বাঁচতে মাস্ক পরা নিরাপদ দূরত্ব বজায় রাখার চেয়েও বেশি কার্যকর। মঙ্গলবার পর্যন্ত মোট 3,33,073টি নমুনা পরীক্ষা করা হয়েছে বলেও জানানো হয় ব্রিফিংয়ে। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। করোনার সবশেষ পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের আজকের বুলেটিন বিশ্লেষণ করেছেন সহকর্মী আজহার লিমন। 3 মাসের অব্যাহত সংক্রমণে বিশ্বের 215 অঞ্চল ও দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান 21তম। মৃতের সংখ্যা ছাড়িয়ে গেল 700, আক্রান্তের সংখ্যা ছাড়ালো অর্ধ লাখ। আজকের বিশ্লেষণে তুলে ধরব দেশের কোভিড পরিস্থিতির নানা দিক। শুরুতেই গেল 24 ঘন্টার সার্বিক চিত্র। গেল 24 ঘন্টায় মোট পরীক্ষা করা হয়েছে 12,704 জনের নমুনা, যাদের মধ্যে করোনা শনাক্ত হয়েছে 2,911 জনের দেহে। গেল 24 ঘন্টায় মৃত্যুবরণ করেছেন 37 জন। মোট মৃত্যুবরণকারী রোগীর সংখ্যা দাঁড়ালো 709 জন। দেখে নেব শেষ 7 দিনের শনাক্তের চিত্র। শেষ 7 দিনের 5 দিনই প্রতি 100 জনের নমুনায় করোনা শনাক্তের হার 20% উপরেই ছিল। আজ শনাক্ত হয়েছে 2,911 জন এবং শনাক্তের হার প্রতি 100 জনে
প্রায় 23 জন রোগী কিন্তু আজ শনাক্ত হয়েছে, 22.29। এবারও যাব রোগীদের বয়স ভিত্তিক এবং লিঙ্গ ভিত্তিক বিভাজনে। বরাবরের মতো আমরা দেখছি যে নারীদের থেকে পুরুষরা বেশি আক্রান্ত হচ্ছে। আমরা দেখছি যে এই পর্যন্ত আক্রান্তের 71% কিন্তু পুরুষ এবং 29% কিন্তু নারী। আমরা দেখব আক্রান্তের বয়স ভিত্তিক বিশ্লেষণ। আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশে আক্রান্তদের মধ্যে আসলে বয়সে তরুণরাই বেশি। আমরা দেখতে পাচ্ছি যে 21 থেকে 30 বছর বয়সী বয়সসীমার মধ্যে আক্রান্তদের হার সব থেকে বেশি, 28%। 100 জনের 28 জনে কিন্তু তরুণ, 100 জনের 27 জন 31 থেকে 40 বছর বয়সসীমার মধ্যে। আমরা দেখতে চাই যে মৃতদের বয়স ভিত্তিক বিশ্লেষণ। 60 ঊর্ধ্ব রোগী সব থেকে বেশি মৃত্যুবরণ করেছে এবং দেখছি যে যারা মৃত্যুবরণ করছে তাদের 37.08%, অর্থাৎ 100 জনের 37 জনের বেশি কিন্তু 60 বছর বয়সীর বা তার ঊর্ধ্বে। আমরা এরপরই দেখছি যে 51 থেকে 60 বছর বয়সী রোগীর সংখ্যা। এই বিশ্লেষণ থেকে আমরা বলতে পারি যে সব থেকে বেশি আক্রান্ত হচ্ছেন তরুণেরা, কিন্তু মারা যাচ্ছেন বয়সীরা। তাই পরিবারের বয়সী লোকটার সুরক্ষার স্বার্থে কঠোরভাবে সামাজিক দূরত্ব এবং স্বাস্থ্যবিধি মানার কথা বলছেন স্বাস্থ্য সংস্থাগুলো। এই ছিল আজকের বিশ্লেষণে। রাজধানীর সদরঘাটে আজও চোখে পড়েছে উপচে পড়া ভিড়। যাত্রীদের অসচেতনতার কাছে ম্লান হয়ে গেছে করোনা সংক্রমণ রোধে কর্তৃপক্ষের সব উদ্যোগ। ভোলাগামী প্রতিটি লঞ্চই ছাড়ছে যাত্রী বোঝাই হয়ে। সদরঘাটে লঞ্চ ভিড়তেই হুড়মুড় করে উঠতে শুরু করেন শত শত যাত্রী। কে কার আগে উঠবেন সেই প্রতিযোগিতায় যেন নেমেছেন সবাই। করোনা মহামারী ঠেকাতে কত শত উদ্যোগ, অথচ সদরঘাট থেকে চলাচল করা ঢাকা, ভোলা ও হাতিয়ার সবগুলো রুটের লঞ্চেই যাত্রী বোঝাই। নেই সামাজিক দূরত্ব বা স্বাস্থ্যবিধি মানার বালাই। ঘাটেও গাদাগাদি করে কেউ কেউ বসে আছেন ঘন্টার পর ঘন্টা। সামাজিক দূরত্ব বজায় রাখতে পারি না, দেখা যাচ্ছে একজনের গার সাথে আরেকজনের গাও ঘেঁষে ঘেঁষে করতে হচ্ছে। জরুরি ছিল যে গাড়ি গুড়ি চলে না, আমরা অনেক কষ্টে আছি, সেজন্য বাসায় যাই, দেশে যাইতে গেছি। ডেকের অবস্থা আরো ভয়াবহ। যে যেভাবে পারছেন ছাড়ছেন ঢাকা। বাড়িতে আমরা ঈদে যাইতে পারিনি, এই জন্য যাইতেছি। আমার বাবা মা আছে, আমার ফ্যামিলি সব দেশে। যার যার সেভ মতো ওইটাতে চলতে হবে, এখন কিছু করার নাই, যেহেতু এত লোকজন, সবারই বাড়ি যাওয়ার আশা। ফাঁকা ফাঁকা তো জায়গা তো দেখি নালাই দিলে, যা আছে তো এই দেখেন নালাই দিলে, স্যার আপনাকে সামনে আলাই দিলে। বিএডব্লিউটি বলছে গত দুদিনে গড়ে ঢাকা থেকে প্রতিটি লঞ্চে যাত্রী গেছেন মাত্র 35%। এছাড়া যাত্রীদের অসচেতনতার কাছে ভেস্তে যাচ্ছে তাদের সব উদ্যোগ। হাতিয়া এবং বেতুয়া এই দুটি রুটে যাত্রীর একটু অতিরিক্ত চাপ ছিল। সেই দুটি লঞ্চে স্বাস্থ্যবিধি কিছুটা লঙ্ঘিত হয়েছে। দীর্ঘ 2 মাস বন্ধ থাকার পরে কিছু যাত্রী আটকা পড়েছিল, সেই যাত্রীরা অনেকটাই বাড়ি হোম সিকনেসে ভুগতেছিল। সে কারণে তারা একটু বেপরোয়া ছিল। তো সে অবস্থাটা মনে হয় আজকের বা কালকের মধ্যে অবসান ঘটবে। শিমুলিয়া কাওড়াকান্দি ঘাটের স্পিডবোট, লঞ্চ ও ফেরিতেও যাত্রী পারাপারে সামাজিক দূরত্বের বিধি মানা সম্ভব হয়নি। মাহমুদ রাকিব, সময় সংবাদ, ঢাকা। এই মুহূর্তে সদরঘাট লঞ্চ টার্মিনালে আছেন সহকর্মী মাহমুদ রাকিব, সরাসরি চলে যাব তার কাছে। রাকিব, হ্যাঁ রিচার্ড, মূলত বিএডব্লিউটি যে তথ্যটি নতুন করে দিল সেটি হলো যে গতকাল তাদের ঢাকা থেকে যে পরিমাণ লঞ্চ গিয়েছে, সেই লঞ্চের যে পরিমাণ ধারণ ক্ষমতা, সেই ধারণ ক্ষমতার চেয়ে তারা বলেছে যে 39% মানুষ বা যাত্রী গিয়েছে, বাকি 61% ধারণ ক্ষমতায় ফাঁকা ছিল। একইভাবে গত পরশু বলছে যে 29% মানুষ যাত্রী গিয়েছে, অর্থাৎ এবং বাকি 71% ধারণ ক্ষমতার যে জায়গা সেগুলো ফাঁকা ছিল। এটা হলো বিএডব্লিউটির দাবি। অর্থাৎ তারা বলছে যে যে পরিমাণ ধারণ ক্ষমতা আছে প্রতিটি লঞ্চের, তার অর্ধেক যাত্রীও যাচ্ছে না। তবে এখানে একটি কথা রয়েছে, মূলত ভোলা অঞ্চলে যতগুলো লঞ্চ আছে এবং হাতিয়া, নোয়াখালীর হাতিয়া, এই দুটি জেলা যতগুলো লঞ্চ যায় সেখানে তুলনামূলক কম লঞ্চ থাকা এবং একই সঙ্গে ওই এলাকায় যেহেতু অন্য কোনো গণপরিবহন যাতায়াত করে না, বাস বা অন্য কিছু যেতে পারে না, যেহেতু সাগর পাড়ি দিয়ে যাওয়া লাগে, এজন্য মূলত এই এলাকাগুলোর যাত্রী সংখ্যা অনেক বেশি এবং এই এলাকায় মূলত এই ভিড়গুলো হচ্ছে। এবং যে পন্টুনে এই এলাকার লঞ্চগুলো অর্থাৎ হাতিয়া, বেতুয়া, চরফ্যাশন, লালমোহন, বোরহানুদ্দিন, ভোলা, এসব লঞ্চগুলো যে পন্টুনগুলোতে থামছে সেখানেই মূলত এই বিপুল পরিমাণে ভিড় হচ্ছে এবং সেখানে পুরোপুরি স্বাস্থ্যবিধি উপেক্ষা হচ্ছে। তো আর যেটি বিএডব্লিউটি বলেছে, তারা বলছে আগামীকাল থেকে তারা সকাল থেকেই এই অঞ্চলের লঞ্চগুলোকে পন্টুনে ভিড়তে দিবেন
যে কারণে আর একসঙ্গে এত হুড়মুড় করে যে যাত্রী উঠছে, স্বাস্থ্যবিধি পুরোপুরি অমান্য হচ্ছে, সেটি হয়তো আর হবে না বলে তারা দাবি করছেন। একই সঙ্গে আরেকটি বিষয় যেটি এখানে সবচেয়ে উপেক্ষিত হচ্ছে যে যেখানে বিএডব্লিউটির চেয়ারম্যানই বলেছিলেন যে সবগুলো লঞ্চে ডেকের যাত্রী অর্থাৎ যে পরিমাণ ধারণ ক্ষমতা আছে যাতে তার অর্ধেক যায় সেটির কিন্তু ব্যবস্থা করা হয় বলে তিনি জানিয়েছিলেন। কিন্তু বিএডব্লিউটির চেয়ারম্যান এই কথা বলার পরেও কিন্তু আজ পর্যন্ত আমরা সেটি কিন্তু বাস্তবায়ন হতে দেখিনি। এমনকি তারা বলেছিলেন যে তারা একটি করে সিট কেটে দিবেন ডেকের, যে চিহ্ন দিয়ে যে রং করে চিহ্ন দেওয়া হয়েছে সেই চিহ্নগুলো, কিন্তু সেটিও কিন্তু এখনো পর্যন্ত কাটা হয়নি। অর্থাৎ বিএডব্লিউটির চেয়ারম্যান যে কথাটি বলেছেন সেটি এখন পর্যন্ত কোনোভাবেই পালন হয়নি। তো মোটামুটি আসলে ডেকে পুরোপুরি স্বাস্থ্যবিধি অমান্য করে যাত্রীরা অসচেতনভাবেই ঢাকা ছাড়ছেন। আমার কাছে এই ছিল সবশেষ। রিচার্ড। রাজধানীর সদরঘাট থেকে লঞ্চে যাত্রী চলাচলের সবশেষ খবরাখবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মী মাহমুদ রাকিব। এদিকে অনেকটাই আগের রূপে রাজধানী, তবে দূরপাল্লার বাসের যাত্রী কমেছে উল্লেখযোগ্য সংখ্যায়। সরকার নির্ধারিত ভাড়ার চেয়ে বেশি নেয়ার অভিযোগ করেছেন যাত্রীরা, তবে নিয়ম মেনে চলছে ট্রেন। এদিকে করোনা আতঙ্কে যাত্রী কম হওয়ায় আসা যাওয়া মিলে 18টি ফ্লাইট বাতিল হয়েছে। রাজধানীর সায়েদাবাদ, গাবতলী, মহাখালী এ 3টি দূরপাল্লার বাস টার্মিনালেই সোমবারের চেয়ে যাত্রী ছিল কম। মহামারী, বাড়তি ভাড়া আর ঈদ পরবর্তী সময়কে এজন্য দায় দিচ্ছেন বাস সংশ্লিষ্টরা। এ অবস্থায় ভাড়া নির্ধারিত হয়েছে দর কষাকষিতে। 2 ঘন্টা হিসাবে 21 জন 20 জন যাত্রী যোগাতে পারিনি। 150 টাকা 200 টাকা ভাড়া, ওই হিসাবে 60% 320 টাকা ভাড়া হয়, আমরা 300 নেই, আবার 250 টাকাও নেই। গণপরিবহন বাড়ায় অনেকটাই স্বরূপে ফিরেছে রাজধানী। ঢাকা কিংবা দূরপাল্লা সব বাসেই স্বাস্থ্যবিধি মোটামুটি মানতে দেখা গেছে। করোনাকালীন অতিরিক্ত ভাড়ার সিদ্ধান্ত বাতিলের দাবি করেছেন বেশিরভাগ যাত্রী। আগে 150 টাকা ছিল আর কি, এখন 300 টাকা নিচে 2 সিট মিলে। ওনারা বলতেছে যে 200 টাকার কমে এখান থেকে মানে একটা গাড়িও যাবে না। ভাড়াটা খুব বেশি না, এখন এমনিতে তো ইনকাম নেই। নিম্নবিত্তের জন্য একটু প্রেশার, তো এখন বাধ্য হইয়া যাতায়াত করতে হচ্ছে। অ্যাক্টিভ ঘুরে আসার পরে গাড়িতে গ্লিসিন পাউডার দিয়ে স্প্রে মারা হয়। এদিকে স্বাস্থ্যবিধি মেনে চলতে দেখা গেছে ট্রেনের যাত্রীদের। মঙ্গলবার সকাল 7টা 15 মিনিটে কমলাপুর থেকে চট্টগ্রাম ছেড়ে যায় সোনার বাংলা এক্সপ্রেস। ট্রেনের ভেতরের অবস্থা খুবই ভালো, পরিষ্কার পরিচ্ছন্ন। পুরোটা ট্রেনই ফাঁকা ফাঁকা আসছে, কোনো ঝামেলা ছিল না। এছাড়া করোনা সংক্রমণের ঝুঁকি থাকায় যাত্রী কমেছে বিমানে। যাত্রাপথে সামাজিক দূরত্ব নিয়ে যাত্রীদের অভিযোগ থাকলেও প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার কথা জানান কর্তৃপক্ষ। প্রত্যেকটা সিটে দুইজন করেই বসে আসছিল, তো এই ব্যাপারটা তো সোশ্যাল ডিস্টেন্সিং আসলে হলো না। হ্যান্ড গ্লোভস, মাস্ক দেওয়া হয়েছে এয়ারলাইন্স থেকেই, কিন্তু পাশের সিটে আর কি আরেকজন তো বসাইছে। এয়ারলাইনগুলো যে কর্তৃক যে আয়োজন, যে ব্যবস্থাপনা, এত যদি কোনো ঘাটতি থাকে, আমার কড়া নির্দেশ হচ্ছে ওই বিমানটার অপারেশন বন্ধ করে। সব ধরনের যানবাহন চালু হলেও সংক্রমণ রোধে স্বাস্থ্যবিধি মানার ক্ষেত্রে আরও সতর্ক হওয়ার আহ্বান সংশ্লিষ্টদের। ওমর ফারুক, সময় সংবাদ, ঢাকা। সন্ধ্যার সময় আরও থাকছে। লকডাউন ওঠায় প্যারিসে খুলেছে রেস্তোরাঁ সহ অন্যান্য প্রতিষ্ঠান। কাজে যেতে পেরে খুশি প্রবাসী বাংলাদেশিরা। করোনা মোকাবেলায় প্রয়োজনীয় সিদ্ধান্ত নিতে দেরি এবং তদারকির অভাবেই দেশে করোনা সংক্রমণ বেড়েছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। তারা বলছেন অভাব আছে নেতৃত্বের, দরকার সমন্বয় নিশ্চিত করা। স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে পরিস্থিতি বিবেচনায় প্রয়োজনে আরও কঠোর হবে সরকার। রাশেদ লিমনের রিপোর্ট। যে জোনের মধ্যে খুব বেশি সংক্রামিত হবে সেখানে হয়তোবা একটা এরিয়াকে আমরা বলবো যে এই এরিয়াটা বন্ধ থাকবে এই কয়েকদিনের জন্য। অবশেষে কোভিড মোকাবেলায় এলাকা ভিত্তিক পরিকল্পনার কথা ভাবছে সরকার। সেই অনুসারে রেড, গ্রিন ও ইয়েলো এই 3 জোনে ভাগ করে নেওয়া হবে ব্যবস্থা। অথচ রোগীর সংখ্যা যখন হাজারের নিচে তখনই এমন পরিকল্পনার কথা বলে আসছিলেন বিশেষজ্ঞরা। তাই তারা বলছেন সিদ্ধান্ত সঠিক হলেও সময় মতো ট্রেন ধরতে পারেনি বাংলাদেশ। আমরা যদি আইসোলেশন, কোয়ারেন্টাইন থেকে শুরু করে ল্যাবরেটরি টেস্টে সবখানে আমরা দেখছি যে কাজগুলো পরে করা হচ্ছে। সময়ের সামনে যদি হাঁটতে পারতাম তাহলে আসলে এই লকডাউনটাকে আমরা দারুণ সফলভাবে সমাপ্তি টানতে পারতাম এই করোনার, যেটা হয়নি। লকডাউন খুলে দেওয়ার আগে যদি প্ল্যান না করা হয়, পরে যদি প্ল্যান করা হয়, তার মানে আমরা প্ল্যানিং এ ভুল করেছি। আমরা এটাই বোঝাতে চাচ্ছি যে সংক্রমণের হার অনেক বেশি বেড়ে যাচ্ছে। তার মানে আমরা হয়তোবা দেখতে পাচ্ছি কোভিড আমাদের আগে হাঁটছে, আমাদের হাঁটতে হবে কোভিড এর আগে।
তবে এখনো ফুরিয়ে যায়নি সময়। পরিকল্পনা কাগজ থেকে দ্রুত বাস্তবায়নে রূপ দেওয়ার তাগিদ দিচ্ছেন তারা। নিশ্চিত করতে হবে দক্ষ মনিটরিং টিমও। এর মধ্যে কিন্তু স্বাস্থ্য বিভাগ এর জন্য একটা ভালো পরিকল্পনা করে ফেলতে পারত, যে লকডাউন প্রত্যাহার করলে কিভাবে করতে হবে, কোথায় করতে হবে, যে এক্ষেত্রে হয়তোবা নেতৃত্ব একটা বড় বিষয়। আমাদের দেশে এটা একটা ন্যাশনাল ক্রাইসিস, অর্থাৎ আমাদের সমস্ত জাতিগত সবাইকে এটা এফেক্ট করছে। এখানে আমাদের সবার সাথে একটা সমন্বয় খুবই দরকার। কর্তৃপক্ষ বলছে পরিস্থিতি অনুসারেই ব্যবস্থা নিচ্ছেন তারা। তখন সংক্রমণের পর্যায় ছিল অল্প, যার জন্য তখন অ্যাকর্ডিংলি ব্যবস্থা সরকার নিয়েছিল। আর এখন যেহেতু সংক্রমণের পর্যায়টা একটু নেগেটিভলি গতি পেয়েছে বলবো, আসলে সরকার তো সিচুয়েশন বুঝে ব্যবস্থা নেয়। যদি দেখা যায় যে না স্বাভাবিকভাবে মানুষ মানছে না, তাহলে তো কর্তব্য অবলম্বন করতে হবে। সেক্ষেত্রে সাধারণ মানুষের সহায়তাও জরুরি। সময় সংবাদ, ঢাকা। করোনার প্রভাবে দেশের অর্থনৈতিক কর্মকাণ্ডের গতিশীলতা স্থবির অবস্থা সৃষ্টি হয়েছে জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, মানুষের জীবন বাঁচাতেই কিছু জায়গায় শর্ত শিথিলের ব্যবস্থা করা হয়েছে। সকালে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেক সভায় একথা বলেন তিনি। এ সময় সব হাসপাতালে অক্সিজেন সরবরাহের তাগিদ দেন প্রধানমন্ত্রী। সামনে বাজেট অধিবেশন, নতুন অর্থ বছরের হিসেব মেলানোর ব্যস্ততা সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোতে। এরই মধ্যে মঙ্গলবার বসল জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেকের বৈঠক। কোভিড-19-এর সাবধানতায় পরিকল্পনা কমিশনের এনইসি ভবনে সম্মেলনটি অনুষ্ঠিত হয় ভিন্ন আঙ্গিকে। গণভবন থেকে ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী। অন্যান্য মন্ত্রী ও সচিব সহ সংশ্লিষ্ট নীতি নির্ধারকরা সম্মেলন কক্ষ থেকেই অংশ নেন বৈঠকে। সভার শুরুতেই দেয়া সূচনা বক্তব্যে করোনা দুর্যোগে বাজেট ও প্রকল্প প্রণয়নে কাজ করার জন্য সংশ্লিষ্টদের ধন্যবাদ জানান সরকার প্রধান। বলেন, মানুষের কষ্ট লাঘবেই শর্ত শিথিল করে স্বাভাবিক জীবনে ফেরার উদ্যোগ নিতে হয়েছে। অর্থনীতি যে গতিশীলতা পেয়েছিল, কিন্তু বিশ্বব্যাপী এই করোনা ভাইরাস আসার ফলে তা স্থবির হয়ে যায়। এবং এটা শুধু বাংলাদেশ না, সমগ্র বিশ্বেই আজকে এই অবস্থা চলছে। উন্মুক্ত করে দিয়ে এই জন্যই যে আমাদের দেশের মানুষ, খেটে খাওয়া মানুষ, দিন আনি দিন খাই মানুষ বা সাধারণ মধ্যবিত্ত, নিম্নবিত্ত প্রত্যেকেই তাদের জীবন যাত্রা যেন অব্যাহত রাখতে পারে, সচল রাখতে পারে, সেদিকে লক্ষ্য রেখে আমরা এই পদক্ষেপটা নিয়েছি। কঠোরভাবে স্বাস্থ্যবিধি মানার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, সচেতনতা প্রয়োজন ব্যক্তি পর্যায় থেকেই। নিজের পরিবার এবং নিজের যারা সহকর্মী সকলেরই সুরক্ষা আমরা সবাই আন্তরিকভাবে চেষ্টা করব। এটাই হবে আমাদের সিদ্ধান্ত, যে কোনো প্রতিবন্ধকতা সেটা মোকাবেলা করে এগিয়ে যেতে পারবো। পরে বৈঠকের খুঁটিনাটি নিয়ে সাংবাদিকদের ব্রিফ করেন পরিকল্পনা মন্ত্রী। তিনি জানান, 7 মন্ত্রণালয়ের 10টি প্রকল্পে 16,276 কোটি 3 লাখ টাকা অনুমোদন দেয়া হয়েছে। এ সময় হাসপাতালে অক্সিজেন সরবরাহ নিশ্চিতের তাগিদও দিয়েছেন প্রধানমন্ত্রী। অক্সিজেন সাপ্লাইটাকে তিনি চাচ্ছেন স্টেবিলাইজ এবং সাফিসিয়েন্ট করার জন্য। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। সাভার ও আশেপাশের এলাকার সড়কে চলছে ব্যাপক চাঁদাবাজি। লাইনম্যান থেকে শুরু করে ফেডারেশন ও মালিক সমিতির নামে প্রতিটি বাস থেকে 1100 টাকা পর্যন্ত চাঁদা আদায়ের অভিযোগ পরিবহন শ্রমিকদের। সময় সংবাদের ক্যামেরায়ও ধরা পড়ে প্রকাশ্যে অর্থ আদায়ের চিত্র। জড়িতরা নানা অজুহাত দিলেও সুনির্দিষ্ট তথ্য প্রমাণ থাকলে ব্যবস্থা নেওয়ার কথা বলছে পুলিশ। মোজাফফর জয়ের তথ্য ও মনির হোসেনের ছবি নিয়ে রিপোর্ট। নবীনগর চন্দ্রা মহাসড়কের বাইপাইল 3 মোড়ে সময় সংবাদের ক্যামেরায় ধরা পড়ে এমন দৃশ্য। অথচ মাত্র 50 গজের মধ্যেই পুলিশ বক্স। দিনভর এই অবস্থা চললেও দেখা যায়নি পুলিশের কোনো তৎপরতা। স্বাস্থ্যবিধি মানাতে পুলিশের তোড়জোড় থাকলেও চাঁদাবাজদের থামানো যাচ্ছে না অদৃশ্য কারণে। শুধু বাইপাইল নয়, একই অবস্থা ঢাকা-আরিচা মহাসড়কের হেমায়েতপুর, নবীনগর, নয়াহাট এলাকাতেও। দূরপাল্লা কিংবা অভ্যন্তরীণ কোনো রুটের বাসেই বাদ পড়ছে না। প্রকাশ্যে প্রতিদিন বাস থেকে নেওয়া হচ্ছে চাঁদা। পরিবহন শ্রমিকদের অভিযোগ, 2 মাসের বেশি সময় পর চালু হয়েছে বাস, কিন্তু থামছে না চাঁদাবাজদের দৌরাত্ম্য। ফেডারেশন, রোড লাইনম্যান সহ নানা নামের টাকা নেওয়া হচ্ছে। না দিলে সমস্যায় পড়তে হবে জেনেই বাধ্য হচ্ছেন বলে জানান তারা। গাবতলী নেছে 1100 টাকা, হেমায়তপুর নেছে 50 টাকা, সাবান নেছে 100 টাকা। এই চাঁদাগুলো নিচ্ছে ফেডারেশনের লোক, শ্রমিক ইউনিয়নের লোক।
সময় সংবাদের ক্যামেরা দেখে অনেকে চাঁদা না নিয়ে নেমে পড়েন বাস থেকে। কেউ কেউ ঘটনা স্বীকার করলেও তুলে ধরেন নানা অজুহাত। কোম্পানি কার্ড আছে, আমরা 10 টাকা করে নিচ্ছি, কোম্পানি বেতন দেয় না, বেতনে 10 টাকা করে আমরা বেতন পাচ্ছি। মালিক সমিতির লোক আছে আলাদা টাকা, আপনার গাড়ি এলে ব্রেক দিলে দেখেন, আপনার গাড়ি ব্রেক দিলে যে টাকা নেবে এখন দেবেন। প্রকাশ্যে এমন চাঁদাবাজি চললেও কোনো তথ্য নেই পুলিশের কাছে। বাহিনীর কর্মকর্তারা বলেন, অভিযোগ পেলেই জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। চাঁদাবাজি সম্পর্কে আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ একেবারে জিরো টলারেন্স দিয়ে অবলম্বন করছে। তো এই ক্ষেত্রে আপনাদের যদি এরকম কোনো সুনির্দিষ্ট তথ্য থাকে সেই ক্ষেত্রে আমাদেরকে দিয়ে সহায়তা করবেন, আমরা তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করব। সড়ক ও জনপথ বিভাগের তথ্য মতে সাভারের 2টি মহাসড়কে প্রতিদিন সহস্রাধিক বাস ট্রাক চলাচল করে। সময় সংবাদ, সাভার। 21 দিন পর উদ্ধার হলো ন্যাশনাল ব্যাংকের খোয়া যাওয়া 80 লাখের মধ্যে 60 লাখ টাকা। এ সময় এক নারী সহ 4 ছিনতাইকারীকেই গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ। জব্দ করা হয়েছে 2টি বিদেশি অস্ত্র। গত 10 মে দিনে দুপুরে ন্যাশনাল ব্যাংকের বিভিন্ন শাখা থেকে টাকা তোলার পর পুরান ঢাকার ইসলামপুর শাখায় জমা দিতে আসার পর গাড়ি থেকেই উধাও হয়ে যায় 80 লাখ টাকা ভর্তি বস্তা। ঘটনার পরপরই কোতোয়ালি থানা পুলিশের সঙ্গে তদন্তে নামে গোয়েন্দা পুলিশ। ঘটনার 21 দিন পর গ্রেফতার করা হয় 4 ছিনতাইকারীকে, যাদের মধ্যে রয়েছেন এক নারীও। তদন্তে জানা যায়, ঘটনার দিন টাকা বহনকারী গাড়িটিকে নর্থ ব্রুক হল শাখা থেকেই অনুসরণ করে ছিনতাইকারীরা। ইসলামপুর শাখায় পৌঁছালে দলনেতা হান্নান সহ 2 ছিনতাইকারী সক্রিয় হয়ে ওঠে। ব্যাংক কর্মকর্তা নিরাপত্তা কর্মীদের নিয়ে শাখার ভেতরে প্রবেশ করার পরপরই গাড়ির দায়িত্বে থাকা নিরাপত্তা কর্মীকে কথায় ব্যস্ত রাখেন ছিনতাইকারী চক্রের সদস্যরা। সেই সুযোগে দলনেতা হান্নান গাড়ির দরজা খুলে টাকার বস্তা চুরি করে। তাদের কাছ থেকে আমরা 60 লক্ষ টাকা এ পর্যন্ত উদ্ধার করতে পেরেছি 80 লক্ষ টাকার মধ্যে, এবং তাদের কাছ থেকে 2টি বিদেশি পিস্তল অস্ত্র গুলি সহ আমরা উদ্ধার করেছি। বিশেষ করে মোস্তফার কাছ থেকে একটি এবং হান্নানের কাছ থেকে একটি। ছিনতাইকারী চক্রটি এর আগেও এ ধরনের অপরাধ করেছে বলে জানায় ডিবি। মূল হোতা হান্নানের নামে দেশের বিভিন্ন থানায় মামলা রয়েছে। মার্জিয়া মুমু, সময় সংবাদ, ঢাকা। এবার দেশের বাইরের করোনা পরিস্থিতির খবর। দ্বিতীয় দফায় লকডাউন তুলে নেয়ার পর ফ্রান্সের প্যারিসে খুলেছে বার, রেস্তোরাঁ সহ অন্যান্য প্রতিষ্ঠান। এই অবস্থায় কাজে যেতে পেরে খুশি প্রবাসী বাংলাদেশিরা। প্যারিস থেকে মোহাম্মদ লুৎফুর রহমান বাবুর রিপোর্ট। ফ্রান্সের প্রধানমন্ত্রী এডওয়ার্ড ফিলিপের ঘোষণা অনুযায়ী দেশ জুড়ে দ্বিতীয় দফা লকডাউন তুলে দেওয়ার কার্যক্রম শুরু হচ্ছে মঙ্গলবার থেকে। দীর্ঘদিন বন্ধ থাকা বার, রেস্টুরেন্ট এবং শিক্ষা প্রতিষ্ঠানগুলো তাদের কার্যক্রম শুরু করবে। তবে সবুজ চিহ্নিত এলাকার শিক্ষা প্রতিষ্ঠান কিংবা বার, রেস্টুরেন্টগুলো স্বাভাবিকভাবে তাদের কার্যক্রম শুরু করলেও কমলা চিহ্নিত এলাকাগুলোর জন্য থাকছে স্বাস্থ্যবিধির কড়াকড়ি। আনন্দিত এবং অনেক ভালো লাগতেছে। আজকে 3 মাস পরে এই লকডাউন খুলছে। দীর্ঘদিনের যে কর্মস্থল, সে কর্মস্থলে যেতে পারবো, এটা শুনে খুব ভালো লাগতেছে। বিশেষ করে ক্রেতা বিক্রেতা উভয়কে মাস্ক পরিধান আর বার কিংবা রেস্টুরেন্টের সামনের যে অংশ টেরাস ব্যবহার করা হবে, সেখানে 10 জনের অধিক ক্রেতা বসতে পারবেন না, এমন নির্দেশনায় দেওয়া হয়েছে। কমলা রং চিহ্নিত এলাকার প্রতিষ্ঠানগুলোকে স্বাস্থ্যবিধি মানার বিষয়ে যে নির্দেশনা দেয়া হয়েছে তা মানা না হলে আবারও করোনা ভাইরাস ছড়ানোর ঝুঁকি থেকেই যাচ্ছে। মোহাম্মদ লুৎফুর বাবু, সময় সংবাদ, প্যারিস। সংক্রমণ রোধে কুয়েতে লকডাউন চললেও অর্থনীতির চাকা সচল করতে ধাপে ধাপে সবকিছু খুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে দেশটির সরকার। এর অংশ হিসেবে শিল্প কারখানা সহ বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান চালু করা হয়েছে। সরকারের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন প্রবাসী বাংলাদেশি সহ স্থানীয়রা। কুয়েত থেকে আরও জানিয়েছেন মোহাম্মদ মিজানুর রহমান। কুয়েতে অর্থনীতি চাকা সচল রাখতে 5 ধাপে শিথিল করা হবে বিধিনিষেধ। প্রথম ধাপে 31 মে থেকে খুলে দেওয়া হয়েছে শিল্প কারখানা, গ্যাস লন্ড্রি, মেইনটেনেন্স, সিম কোম্পানি, ইন্টারনেট সেবা, ক্লিনিক ও মসজিদ সমূহ। দ্বিতীয় ধাপে নির্মাণ শিল্প, ব্যাংক, পার্ক, ডিপার্টমেন্টাল স্টোর ইত্যাদি খুলে দেওয়া হবে। তৃতীয় ধাপে হোটেল, রিসোর্ট, ট্যাক্সি সার্ভিস চালু করা হবে। চতুর্থ ধাপে সরকারি বেসরকারি গণপরিবহন চালু করা হবে এবং পঞ্চম ধাপে বিবাহ উৎসব, সাংস্কৃতিক অনুষ্ঠান, সামাজিক সমাবেশ, সিনেমা হল, ক্রীড়া ক্লাব, বিউটি পার্লার ও স্পাগুলো খোলার অনুমতি দেওয়া হবে। কুয়েত প্রবাসী বাংলাদেশিরা সরকারের করোনা সংক্রমণ রোধে যুগ উপযোগী পদক্ষেপ গ্রহণ করায় স্বাগতম জানিয়েছেন। এক এক করে সবকিছু খুলে দেওয়া হবে, সচরাচর করে দেওয়া হবে।
কাজেও যেতে পারবেন, সবাই নিজ নিজ বাসায় অবস্থান করেন। গ্যারেজ, দোকানপাট, অনেক খাবার দাবার, অনেক জিনিসপত্র এখানে খোলা করে দিয়েছে। ভিতরে আমরা মার্কেটিং করতে পারবো, চলাফেরা করতে পারবো, হসপিটালে যেতে পারবো। কুয়েত জনগণের নিরাপত্তার জন্য যে সমস্ত পন্থা কুয়েত সরকার অবলম্বন করেছেন তার প্রশংসার দাবিদার। সম্পূর্ণরূপে সবকিছু চালু না হওয়া পর্যন্ত পর্যায়ক্রমে সরকারের দেওয়া বিধিনিষেধ ও স্বাস্থ্যবিধি মেনে যেন সবাই ঘরে অবস্থান করে, সেজন্য উদাত্ত আহ্বান জানানো হয়েছে। শরীফ মোহাম্মদ মিজানুর রহমান, সময় সংবাদ, কুয়েত। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। দেশে করোনায় একদিনে 37 জনের মৃত্যু, সর্বাধিক নমুনা পরীক্ষায় শনাক্ত সর্বোচ্চ 2911 জন, আক্রান্তের সংখ্যা এখন অর্ধলক্ষাধিক। লঞ্চে ধাক্কাধাক্কি করে উঠছেন যাত্রীরা, ডেকে নেই স্বাস্থ্যবিধির বালাই, বাসে নিয়ম মানলেও বেশি ভাড়া নেয়ার অভিযোগ। মানুষ যেন খেয়ে পড়ে বাঁচতে পারে, সেজন্যই স্বাভাবিক জীবনে ফেরার সিদ্ধান্ত, বললেন প্রধানমন্ত্রী। সব হাসপাতালে অক্সিজেন সরবরাহ নিশ্চিতের তাগিদ। এই ছিল সন্ধ্যার সময়। আপনার মোবাইলে সময় সংবাদ দেখতে ও সব খবর পেতে ডাউনলোড করুন সময় অ্যাপ, আর সঙ্গে থাকুন সময়।